অনিরুদ্ধদার ঘরে চেয়ারের উল্টো দিকে বসেছিলেন মিস্টার সামন্ত। অনেকক্ষণ ধরেই ঘরের মধ্যে একটা নিস্তব্ধতা বিরাজ করছে। অনিরুদ্ধদা দুটো হাত মুখের সামনে জড়ো করে রেখে চুপ করে কি যেন একটা ভাবছিল। আমি থাকতে না পেরে বলে উঠলাম, নিখিলবাবু, আমার কিন্তু মনে হয় কোথাও একটা আপনাদের ভুল হচ্ছে। ভদ্রলোকের বাড়িতে গোটা দিনের মধ্যে যদি কেউ না যায়, তাহলে তার খাবারে বিষ মিশালো কি করে? তিনি তো আর জেনে শুনে কোনো বিষ মেশানো খাবার খাবেন না। আপনি নিজেই বলছেন তিনি সমস্ত কিছু গরম জলে ধুয়ে তারপরে খেতেন। তাতে বিষ থাকলে তো ফরেনসিক রিপোর্টে সেটা জানা যেত। সেটাই তো ঠিক কেউ বুঝতে পারছে না ভাস্কর। তুমি কথাটা বলছো বটে, কিন্তু আমিও কিছুই বুঝতে পারছি না। তবে যদি ভদ্রলোকের কিছু একটা হয়ে যায়, কত বড় আমাকে সমস্যায় পড়তে হবে তুমি বুঝতেও পারছো না। ভদ্রলোক কথাটা বললেও আমি কিন্তু সত্যি বুঝতে পারছিলাম মিস্টার সামন্তকে এমন চিন্তিত আমি এর আগে খুব কমই দেখেছি, দুই একটা কেস ব্যতীত। তবে এই কেসটাও তেমনই বলা যেতে পারে। কথাটা শুনে আমি কিন্তু একটু উত্তেজিত হয়েছিলাম। তার কারণ, পড়াশোনার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে অনিরুদ্ধতা সলভ করা কেসগুলো আমি নিজের মতো করে লিখে রাখি। ইচ্ছে আছে যদি কোনো সময় সুযোগ হয় তাহলে একবার প্রকাশনা সংস্থাগুলোর সঙ্গে কথাবার্তা বলে সামান্য নাম বদলে রং চড়িয়ে লেখাগুলো ছাপতে দেব। অনিরুদ্ধতার এখন খানিকটা নাম হয়েছে। পুলিশের কয়েকটা কেস সলভ করা ছাড়াও সে ব্যক্তিগতভাবেও কয়েকটা কেস হাতে নিয়ে সলভ করেছে। তার মধ্যে সামান্য একটা কেস ছাড়া সে সবকটা কেসই শেষ পর্যন্ত গিয়েছে। অনিরুদ্ধদা কিন্তু চুপ করে বসেছিল। আমি অনিরুদ্ধদার দিকে তাকিয়ে বললাম, তুমি কিছু বলছো না কেন অনিরুদ্ধদা? আর তুমি কি ভাবছো বলো তো? বিষটা যে বাইরে থেকেই কেউ মিশিয়েছে সে সম্পর্কে আমি নিশ্চিত, কিন্তু কথা হলো কিভাবে আর কেন। ভদ্রলোক যে হুমকি চিঠিগুলো পাচ্ছিলেন সেটাই বা কে দিচ্ছিল এবং কি কারণে দিচ্ছিল? দেখুন অনিরুদ্ধবাবু, প্রথম থেকেই আমি সমস্ত কথা আপনাকে বলেছি, আর আপনার কথাতেই পুলিশি পাহারা ভদ্রলোকের বাড়ির আশেপাশে রাখা ছিল বেশ কয়েকদিন ধরে। কিন্তু তার মধ্যেও যে কি করে ব্যাপারটা হয়ে গেল বুঝতে পারছি না। কোথাও একটা ফাঁক থেকে গেছে মিস্টার সামন্ত, আর সেই ফাঁকেই অপরাধী নিজের কাজটা করে নিয়েছে। এভাবে হবে না, আমরাই ভুল করেছি। ভদ্রলোককে এভাবে পাহারা দেওয়ার বদলে প্রথম থেকেই কেসটা নিয়ে আমাদের তদন্ত করা প্রয়োজন ছিল। কিন্তু এখানে তো আমি আমার ভুলটা দেখি না। ভদ্রলোককে বারবার বলা হয়েছিল, কিন্তু তিনি তদন্ত করাতেই চাননি। আমার কিন্তু একটা কথা মনে হয় মিস্টার সামন্ত, এই ভদ্রলোক অর্থাৎ মিস্টার দেবাশিস রায়ের কোনো না কোনো একটা অতীত রয়েছে, আর সেই অতীতটা খুব একটা ভালো নয়। অনিরুদ্ধদার কথায় আমি আর মিস্টার সামন্ত দুজনেই তার দিকে তাকালাম। টেবিলের সামনে চায়ের খালি কাপগুলো পড়েছিল। মিস্টার সামন্ত কিছু একটা বলতে যাবে, তার আগেই বৌদিমণি ঘরে এসে ঢুকলো। আমাদের এভাবে চুপ করে বসে থাকতে দেখে একবার সবার মুখের দিকে চোখ বুলিয়ে নিয়ে বলল, কি ব্যাপার বলো তো, তোমরা এভাবে চুপ করে বসে আছো? কিছু হয়েছে নাকি? সেটাই বোঝার চেষ্টা করছি সঞ্চারী, আসলে কি হয়েছে। আচ্ছা মিস্টার সামন্ত, আপনি গোটা ব্যাপারটা প্রথম থেকে একবার খুলে যদি বলেন তাহলে ভালো হয়। অনিরুদ্ধদার কথা শুনে মিস্টার সামন্ত প্রথম থেকে গোটা ব্যাপারটা বলতে শুরু করলেন। দেখুন অনিরুদ্ধবাবু, দেবাশিস রায় একজন একা মানুষ। তিনি এই সময় এখানকার কোনো এক কলেজে শিক্ষকতা করেছেন। তারপর সেই কাজ থেকে অবসর নিয়ে নিউ মার্কেটের কাছে ওই একটা 2 BHK ফ্ল্যাটে থাকতে শুরু করেছিলেন। প্রথম তার একজন কাজের লোক ছিল, যেমনটা ফ্ল্যাটে তার প্রতিবেশীদের এখনো রয়েছে আর কি। তবে পরবর্তীতে তিনি আর কোনো কাজের লোক রাখেননি। নিজের রান্না নিজেই করে নিতেন। প্রয়োজন হলে মাঝে মাঝে পাশের হোটেল থেকেও খাবার আনিয়ে নিতেন। একরকমভাবে তার একার জীবন বেশ ভালোভাবে কেটে যাচ্ছিল। কিন্তু এর মধ্যেই না হঠাৎ করে সমস্যা হয় ওই হুমকির চিঠিটাতে। হুমকি চিঠিগুলো প্রায় মাস 4 আগের থেকে আসতে শুরু করেছিল, তাই তো? হ্যাঁ অনিরুদ্ধবাবু, মাস 4 আগেই আমাদের কাছে প্রথম এই হুমকির চিঠিটা এসেছিল।
আর তারপরে প্রায় 4 মাসের মধ্যে অন্তত 3বার তো তার কাছে হুমকির চিঠি আসেই আসে। কিন্তু অদ্ভুতভাবে তিনি এই গোটা ব্যাপারটার কোনো তদন্ত করাতে চাননি, শুধু পুলিশের কাছে সাহায্য চেয়েছিলেন, যে কেউ তাকে মারতে চাইছে এই কারণে। এই একটা জায়গাতেই গোটা ব্যাপারটা কিন্তু একটু অদ্ভুত ঠিকছে মিস্টার সামন্ত। ভদ্রলোক প্রথমেও কোনো তদন্ত করাতে চাননি, এখনো তদন্ত করাতে চান না। যদি কোনো অপরাধী কোনো কারণে তার উপর প্রতিশোধ নিতে চায়, তাহলে সেই কথাটা তিনি বাইরে থেকে বার করতে চান না। কিন্তু কেন? এমন মনোভাবের পেছনে আসল কারণ কি রয়েছে? আমার মনে হয় অনিরুদ্ধদা, এই দেবাশিস রায় নিশ্চয়ই কিছু একটা চাইছিলেন না, আর সেই কারণেই তিনি তোমায় বারবার বারণ করেছিলেন, এমনকি পরিষ্কার বারণ করেছিলেন। কিন্তু নিজের জীবনের ঝুঁকি থাকা পরেও কেউ তদন্ত করতে বারণ করবে কেন? দেবাশিস বাবু বুঝতে পারছিলেন কে তাকে হুমকি চিঠি পাঠাচ্ছে এবং কে তাকে খুন করতে চাইছে, কিন্তু আমার মাথায়ও কিছু আসছে না। ভদ্রলোক হাসপাতালেই রয়েছেন, তবে তিনি কিছুতেই কিছু বলতে চাইছেন না। আমাদের একটা কাজ করতে হবে। এই দেবাশিস বাবুকে না জানিয়ে গোটা ব্যাপারটা তদন্ত করতে হবে। নিশ্চয়ই কিছু একটা তিনি আড়াল করে রাখতে চাইছেন। আমাদের তার অনুমতির বাইরের তদন্ত দরকার, বুঝলেন মিস্টার সামন্ত? আর এই দেবাশিস রায়ের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন কারোর কথা আপনি জানেন? তার কাছ থেকে দেবাশিস বাবুর ব্যাপারে খোঁজ খবর পাওয়া যাবে? একটু খোঁজ নিতে হবে। তবে ভদ্রলোকের সঙ্গে আশেপাশের ফ্ল্যাটে কারোর খুব একটা ভালো সম্পর্ক ছিল না। তেমন হলে তার পাশের ফ্ল্যাটে ভদ্রলোকের সঙ্গে কথা বলে দেখা যেতে পারে। তবে আপনি কি একবার ভদ্রলোকের সাথে হাসপাতালে দেখা করবেন? তাতে বিশেষ লাভ হবে না। তিনি প্রথমেই কিছু বলতে চাননি, এখনো কিছুই বলবেন না। বড় অদ্ভুত ব্যাপার, তাই না? একজন মৃত্যুর সঙ্গে লড়াই করে হাসপাতালে শুয়ে রয়েছে, অথচ কিছুই বলতে চায় না। এমনটা কি কারণে হতে পারে বলো তো ভাস্কর? আমার দুটো কারণ মনে হচ্ছে অনিরুদ্ধদা। প্রথমত, হয় ভদ্রলোক ওই অপরাধীকে চেনেন এবং অপরাধীর সঙ্গে তার এমন কোনো সম্পর্ক রয়েছে যে সম্পর্কের সত্যিটা বাইরে কাউকে বলতে পারতেন না। আর যদি এটা না হয়, তাহলে আরও একটা ব্যাপার হতে পারে। সেটা হলো নিশ্চয়ই এই দেবাশিস বাবু অতীতে এমন কিছু একটা করেছেন যার ফলে আজ এমনটা হচ্ছে। সেটাও কোনো একটা বেশ বড়সড় অন্যায়। এই কাজটার গ্লানি থেকে তিনি হয়তো এখনো বেরোতে পারেননি, তাই অতীতের সেই ঘটনা আবার সামনে আনতে তিনি চাইছেন না। নিখিলবাবু উঠে পড়লেন, তিনি আর বসতে পারলেন না। ভদ্রলোকের নিউ মার্কেটের ফ্ল্যাটের ঠিকানা আমরা রেখে দিলাম। সামন্ত আরও দু একটা কথাবার্তা বলে চলে যেতেই অনিরুদ্ধদা উঠে পড়ল, বলল, ভাস্কর, আর দেরি করা ঠিক হবে না, বুঝলি? এক্ষুনি আমরা বেরিয়ে পড়ি। কিন্তু এখন আমরা কোথায় যাব অনিরুদ্ধদা? প্রথমে নিউ মার্কেটে এই ভদ্রলোকের ফ্ল্যাটে, আর তারপর সেখান থেকে একেবারে হাসপাতালে। ভদ্রলোকের সঙ্গে দেখা করব কি করব না সেটা নির্ভর করছে নিউ মার্কেটে ভদ্রলোকের ফ্ল্যাটের আশপাশ থেকে কি জানা যায় তার উপর। তবে ভিড়তে কিন্তু বেশ খানিকটা সময় লাগতে পারে। পোশাক বদলে নিয়ে আমরা দুজনেই বেরিয়ে পড়লাম। নিউ মার্কেটের কাছে এসে ভদ্রলোকের অ্যাপার্টমেন্ট খুঁজে বার করতে খুব একটা দেরি হলো না। তার ফ্ল্যাটের দরজায় তালা ঝুলছে। ফ্ল্যাটের দরজার গায়ে দেবাশিস রায় নামটা লেখা রয়েছে। অনিরুদ্ধদা আর আমি পাশের ফ্ল্যাটের দরজায় ধাক্কা দিতে এক ভদ্রলোক বেরিয়ে এলেন। মাঝবয়স্ক ভদ্রলোক, চোখে চশমা, মাথায় সামান্য টাক। আমাদের দেখে বললেন, কাকে চাই? আসলে আমি অনিরুদ্ধ বোস। এই পাশের ফ্ল্যাটে দেবাশিস রায় যিনি রয়েছেন তার সাথে। হ্যাঁ, কিন্তু ওই ভদ্রলোক তো হাসপাতালে ভর্তি। কেন, আপনারা খবর পাননি? খবর পেয়েছি, আমরা জানি। আসলে ওনার এই ব্যাপারটা আমরাই তদন্ত করছি, তাই ভদ্রলোকের ব্যাপারে কিছু কথা জানার প্রয়োজন। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে। ভদ্রলোক বোধহয় এবার একটু অবাক হলেন। পুলিশের লোক, অথচ পুলিশের পোশাক নেই। যাই হোক, তিনি আমাদের ঘরের ভেতরে ঢুকতে দিলেন। তারপর দরজা বন্ধ করে ঘরের ভেতরে গিয়ে বোধহয় কাউকে চায়ের জন্য বলে এলেন। আচ্ছা, আপনারা পুলিশের লোক, কিন্তু আপনাদের পোশাক। আমরা পুলিশের লোক নই, আমি গোয়েন্দা অনিরুদ্ধ বোস। আসলে পুলিশের হয়ে এই কেসটায় আমরা তদন্ত করছি।
আচ্ছা, দেবাশিস বাবুর ব্যাপারে ঠিক কি কি জানেন আপনি? মানে ভদ্রলোকের চরিত্র ও তার ব্যবহার সম্পর্কে কি জানেন? তার সঙ্গে দেখা সাক্ষাৎ খুব একটা হয় না। সকালের দিকে ভদ্রলোক একবার বাইরে বেরোন, নিচে কোথাও হাঁটতে যান বোধ হয়, তখনই যা দেখা হয়। তাছাড়া বাকি সময়টা সে নিজের ফ্ল্যাটেই থাকে। আবার মাঝে মাঝে সামনের হোটেল থেকে খাবার আনতে যান, কিন্তু দেবাশিস বাবুকে ফ্ল্যাটের বাইরে খুব কমই দেখা যায়। দেবাশিস বাবুর কোনো শত্রু থাকতে পারে বলে আপনার মনে হয়? কিংবা তার সঙ্গে কেউ দেখা করতে আসবে এমন? দেখুন, সব সময় ফ্ল্যাটের উপর নজর রাখা আমাদের পক্ষে সম্ভব নয়, তাই কেউ যদি আসেও তাও ঠিক জানি না। কিন্তু ভদ্রলোকের সঙ্গে দেখা করতে সত্যি খুব একটা কেউ আসতো না, অন্তত আমার চোখে তো পড়েনি যে দেবাশিস বাবুর ঘরের বাইরে কেউ দাঁড়িয়ে রয়েছে কিংবা কিংবা তার বাড়ি থেকে কেউ বেরিয়েছে। ঠিক তখনই একজন ভদ্র মহিলা আমাদের সামনে চা দিয়ে গেল। চায়ের কাপ তুলে নিয়ে অনিরুদ্ধদা বলল, আচ্ছা, কিন্তু আমরা সন্দেহ করছি তার কোনো একজন শত্রু আছে। উনি প্রায় মাস 4 ধরে হুমকি চিঠি পাচ্ছিলেন এবং সেই কারণে তাকে আজকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। অনুমান করা যাচ্ছে তার খাবারে কোনোভাবে বিষ লাগানো হয়েছিল। এই কথা শুনে বিপিনবাবু অবাক হয়ে বললেন, এত কিছু হয়ে গেছে কিন্তু আমরা কিছু জানতে পারিনি। হ্যাঁ, কাল সকালে যখন পুলিশ এলো তখন একটু সন্দেহ করেছিলাম, কিন্তু তারপরে তো হাসপাতালে নিয়ে গেল তাকে। আমরা ভেবেছিলাম ফুড পয়জন হয়েছে, এমনটা তো মাঝে মধ্যেই হয় খাবার থেকে, কিন্তু আপনারা অনুমান করছেন কেউ বিষ মিশিয়ে দিয়েছে। কিন্তু কে এমন কাজ করবে বলুন তো? এটাই তো জানতে চাইছি। আসলে তার দেবাশিস বাবুর ওপর কোন কারণে আক্রোশ থাকবে, সেই এই কাজটা করবে। আর আপনারা কখনো দেবাশিস বাবুর কোনো শত্রুর ব্যাপারে জানতে পারেননি। আপনি তো এখানে বেশ কয়েক বছর ধরে রয়েছেন, অন্তত রিটায়ারের পর থেকে। না, আসলে অ্যাপার্টমেন্টে অন্তত আমাদের এই 3 তলাতে যারা রয়েছে তারা সবাই নিজের মতনই থাকে। কারোর সঙ্গে কারোর খুব একটা সাক্ষাৎ হয় না, যেটুকু হয় ওই চট করে দেখা হয়ে গেলে তেমনই। তাই দেবাশিস বাবুর ব্যাপারে বেশি কিছু বলতে পারবো না। তবে হ্যাঁ, এই অ্যাপার্টমেন্টে একজন আছে যার কাছ থেকে হয়তো আপনি দেবাশিস বাবুর ব্যাপারে বেশ খানিকটা খবর বার করতে পারবেন। ও আচ্ছা, কিন্তু কে বলুন তো? দেবাশিস বাবুর পরিচিত কেউ? না, উনি তো রিটায়ার করেছিলেন, অবসর সময় তার কাটতে চাইতো না, তাই তিনি এই ফ্ল্যাটেরই দুজনকে পড়ানো শুরু করেছিলেন। দুজনেই উচ্চ মাধ্যমিকের ছাত্র। তাদের দুজনের সাথে দেবাশিস বাবুর বেশ একটা ভালো সম্পর্ক। দুজনেই ভালো স্টুডেন্ট, আর তাই হয়তো দেবাশিস বাবু তাদের পছন্দ করতেন। ওরা একতলাতে থাকে। চা খেয়ে বিপিনবাবুর কাছ থেকে বিদায় নিয়ে আমি আর অনিরুদ্ধদা নেমে এলাম নিচের ফ্ল্যাটে। তারপর একই ফ্ল্যাটে দুজন ছেলের খোঁজ করতে লাগলাম। বিপিনবাবু বলে দিয়েছিল, সেই মতো যেতেই তাদের দেখা পাওয়া গেল। দেবাশিসবাবুর কথা শুনে তাদের মুখে চিন্তা ফুটে উঠল। তাদের মধ্যে একজন বলল, স্যার এখন কেমন আছেন? কাল যখন স্যারকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন হয়তো উনি অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু স্যারকে কেউ... তোমরা কি করে জানলে যে স্যারকে কেউ মারার চেষ্টা করেছে? আমি তো কাউকে এইসব ব্যাপারে বলিনি। স্যার আমাদের বলেছিলেন কয়েক মাস ধরে কেউ তাকে হুমকি চিঠি পাঠাচ্ছে, আর আমরা স্যারের ঘরের উপরে নজরে রেখেছিলাম, আশেপাশেও নজর রেখেছিলাম, কিন্তু এই একবার ছাড়া তাকে দেখতে পাইনি। কিন্তু ঘরে ঢুকে সে বিষ মেশাবে কি করে? এইবার ছেলেটির কথায় অনিরুদ্ধদা কেমন যেন চমকে উঠল। বলল, সে কি, তোমরা তাকে দেখেছো? মানে যে হুমকি চিঠি পাঠাচ্ছিল তাকে? ঠিক তাকেই দেখেছি কিনা জানি না, তবে স্যারকে সে কথা বলার পরে স্যার কিছুই বলেনি, চুপ করেছিলেন। তবে আমার কিন্তু মনে হয়েছে ওই লোকটাই ছিল সেই লোক যে চিঠিগুলো পাঠাচ্ছিল। ওদের দুজনের কথায় অনিরুদ্ধদা একটা সূত্র খুঁজে পাচ্ছিল, তাই বেশ কিছুক্ষণ কথাবার্তা চলল ওদের সঙ্গে। একসময় ওরা বলল, আমি স্যারকে বলেছিলাম যখন ওই লোকটি হুমকি চিঠি পাঠাচ্ছে তাহলে ওকে পুলিশের কাছে ধরিয়ে দিলেই তো হয়, কিন্তু স্যার সেসব চাননি। কেন চাননি সে ব্যাপারে কিছু জানো? আর ওই লোকটি তোমাদের স্যারকে হুমকি চিঠি পাঠাচ্ছিল কেন, আর তার পেছনে কি কারণ আছে? আছে, স্যার আমাদের বলেছিল ওই লোকটির সাথে বড় অন্যায় হয়েছিল,
আজ থেকে অনেক বছর আগে সেই অন্যায় করেছিল, আর তাই বোধহয় সেই ব্যাপারটা পুলিশকে জানাতে চাইনি। কিন্তু লোকটা যে তাকে বিষ দিয়ে মারার চেষ্টা করবে সেটা স্যারও ভাবতে পারিনি। অনিরুদ্ধদা একবার আমার দিকে তাকালো। আমি সমস্ত কিছু শুনে চলেছিলাম, কিছুই বলছিলাম না। ছেলে দুটো ইতস্তত করতে লাগলো। এক সময় অনিরুদ্ধদা বলল, ওই লোকটিকে তোমরা আবার দেখলে চিনতে পারবে নিশ্চয়ই। হ্যাঁ পারবো। লোকটাকে আমরা দোতলার ব্যালকনির কাছ থেকে দেখেছিলাম। স্যারের ঘরের সামনেই তখন দাঁড়িয়েছিলাম। বেরিয়ে দেখলাম নিচের দিক থেকে সে উপরে তাকিয়ে দেখছে, আর তারপরে যখন স্যার রাস্তায় বেরিয়ে পড়ে লোকটা তার পিছু নিয়েছিল। তখন আমরাও তো লোকটার পিছু নিয়েছিলাম। এত কিছু ঘটে গেছে অথচ দেবাশিস বাবু আমাদের কিছু জানালেন না, কিন্তু কেন? শুধুই কি একটা অপরাধ বোধ, নাকি এর পেছনে অন্য কিছু আছে? ভাস্কর, কিছুই বোঝা যাচ্ছে না। দেবাশিস রায় লোকটা বড়ই অদ্ভুত। আমার মনে হয় এই দেবাশিস রায়ের সঙ্গে একবার কথা বলা দরকার। এই ছেলেদের কাছ থেকে যখন লোকটার ব্যাপারে আমরা জানতে পেরেছি এবং তার ঘরে নজর রাখছিল, হুমকির চিঠি পাঠাচ্ছিল, সেই তার খাবারে বিষ মেশানোর চেষ্টা করেছে, সেটাও যখন জানতে পেরেছি, তখন অপেক্ষা করে লাভ নেই। চলো হাসপাতালে গিয়ে দেবাশিস রায়কে জেরা করি। আমার তো এখন মনে হয় অপরাধীকে তিনি নিজে ভালোভাবেই চেনেন। অনিরুদ্ধদা আমার দিকে তাকিয়ে সামান্য হাসল, তারপর বলল, প্রথম থেকেই আমাদের ভুল হয়েছে। প্রথমেই যদি ভদ্রলোকের কথা না শুনে ব্যাপারটা নিয়ে তদন্ত করতাম, তাহলে এই কেসটা এতদূর পর্যন্ত এগোতই না। তিনি নিজেকে বাঁচাতে চেয়েছেন, অথচ অপরাধীকে শাস্তি দিতে চাননি, তাই এমন একটা মধ্যস্থতা অবলম্বন করেছিলেন। যাদের ঘরে আমরা এসে বসেছিলাম, অর্থাৎ দুটি ছেলের সঙ্গে কথা বলছিলাম, তার অভিভাবক, তাদের বাবাও সেখানে ছিলেন। বেশ কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পর তিনি বললেন, দেখুন অনিরুদ্ধবাবু, এই দেবাশিস বাবুকে আমার কখনোই খুব একটা খারাপ মনে হয়নি। ভদ্রলোক বেশ ভালো। এই ফ্ল্যাটে বেশি কারোর সঙ্গে তার আলাপ পরিচিতি না থাকলেও আমার দুটি ছেলেকে সে বেশ ভালোবাসত। আর বলতে লজ্জা নেই যে ওদের পড়ানোর জন্য তিনি কোনো টাকা নিতেনও না। আপনি বলতে চাইছেন খুব একটা খারাপ মানুষ ছিল না, তিনি ভালো মানুষ ছিলেন। কিন্তু তাহলে হঠাৎ করে কেউ খারাপ হয়ে যাবে, আক্রমণ করতে চাইবে কেন? বুঝতে পারছি না অনিরুদ্ধবাবু, কেউ কেন এমনটা করতে চাইবে। কিন্তু আমার দুই ছেলে তো ওই লোকটাকে দেখেছিল, যে লোকটা দেবাশিস বাবুর উপর নজর রাখতো এবং তাকে হুমকি পাঠিয়েছিল। তবে দেবাশিস বাবু কেন তার কথা পুলিশকে বলল না, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আমার মনে হয় এসব প্রশ্নের উত্তর দেবাশিস বাবু নিজে দিতে পারবেন। সে লোকটা কে আর কেন তার ওপর এভাবে আক্রমণ করছে, এমনকি হুমকি চিঠিগুলোই বা সে কেন পাঠিয়েছে, এসব কিছু দেবাশিস বাবু বলতে পারবে। আর সব থেকে বড় কথা, যদি তিনি অতীতে কোনো অন্যায় করে থাকেন, তার প্রভাব এতদিন পরে এখন পড়বে কেন? ব্যাপারটা দেখে এটাই বোঝা যাচ্ছে দেবাশিস বাবুর সাথে শত্রুতা রয়েছে। সে কোনো কারণে এতদিন পরে দেবাশিস বাবুকে খুঁজে পেয়েছে, অর্থাৎ 4 মাস আগে কোনো কারণে সে দেবাশিস বাবুকে কিছু একটা নিয়ে ভয় দেখাতে চাইছিল। কিন্তু তারপরে কি হলো? হঠাৎ করে কেন অপরাধী আক্রমণ করতে গেল? আপনার কি ভাবছেন, কি বলেছেন, তার কিছুই আমি বুঝতে পারছি না। তবে দেবাশিস বাবুর বিপদ যে এখানে কেটে গেছে তা তো আপনারা বলতে পারেন না। যে একবার তাকে খুন করার চেষ্টা করেছে, সে যে আবার তাকে খুন করার চেষ্টা করবে না, তার তো কোনো নিশ্চয়তা নেই। এদিকে আমাদের ভাবনা আছে বিকাশবাবু, হাসপাতালে তার আশেপাশে সাদা পোশাকের পুলিশের ব্যবস্থা রয়েছে। তবে আমারও মনে হয় অপরাধী হাসপাতালে আবার আসবে, আর সেখানে এসে ধরা পড়বে। তবে সমস্যা হচ্ছে ওই বিষের ব্যাপারটা। ছেলে দুটো অবাক হয়েছিল। অবাক আমিও কম হইনি। যার বিপদের সংশয় রয়েছে, সে অপরাধীকে সবার কাছ থেকে লুকিয়ে রাখতে চাইছে। আবার অনিরুদ্ধদা মনে করছে অপরাধী আবার দেবাশিস বাবুকে খুন করার জন্য হাসপাতালে যাবে। এসব কিছুর মধ্যে আসল ব্যাপারটাই আমাদের মাথা থেকে বেরিয়ে যাচ্ছিল। বিষ দেবাশিস বাবুর ঘরে খাবারে কিভাবে পৌঁছালো? আমরা দেবাশিস বাবুর অ্যাপার্টমেন্ট থেকে বাইরে বেরিয়ে এলাম। অনিরুদ্ধদা বলল, কি বুঝতে পারছিস ভাস্কর? অনেক কিছুই বুঝতে পারছি অনিরুদ্ধদা। মনে হচ্ছে দেবাশিস বাবুই সবকিছু জানেন। তিনি একবার মুখ খুললেই সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে, কিন্তু কোনো একটা কারণে তিনি মুখ খুলতে চাইছেন না। এখন দেবাশিস বাবুর কাছে গিয়ে কোনো লাভ নেই, তিনি কিছুই বলবেন না।
গোটা কেসে আমাদের কোনো সাহায্যই করতে পারবেন না, বরং তার চেয়ে এই অপরাধীর ব্যাপারটা একটু খোঁজ খবর করা যাক। কিন্তু অপরাধের ব্যাপারে তো তুমি কিছুই জানো না। তাহলে? অনিরুদ্ধদা হাসতে হাসতে এগোতে লাগলো। বুঝতে পারলাম আমরা বাড়ির দিকেই যাচ্ছি। এই দিনটা একরকম ভাবে কেটে গেল। অনিরুদ্ধদা মাঝখানে একবার কোথায় যেন বেরিয়েছিল, তবে আমি বাড়িতেই ছিলাম। বাড়িতে বসে গোটা দিন এই দেবাশিস রায়ের ব্যাপারটা ভাবছিলাম। মিস্টার সামন্ত, অনিরুদ্ধদা সকলে মিলে কি ভাবছে? দেবাশিসবাবু বাড়িতে ছিল না, সে এখনো হাসপাতালে। আমি ব্যালকনির কাছে দাঁড়িয়ে রয়েছি। বৌদিমণি রান্নাঘরে যাওয়ার সময় আমায় বলল, কি ব্যাপার বলো তো, তোমার দাদা সেই কখন বেরিয়েছে, এখনো তো ফিরলো না, করছেটা কি? জানি না বৌদিমণি, সব সময় তো আমাকে সবকিছু বলে না, কিন্তু মনে হচ্ছে ওই দেবাশিসবাবুর কেসের ব্যাপারেই বেরিয়েছে। আর মিস্টার সামন্ত ফোন করেছিল না দুপুরের দিকে? আমার কিন্তু গোটা কেসটা কেমন যেন একটা অদ্ভুত লাগছে। ভদ্রলোক বড় অদ্ভুত, তাই না? তোমার দাদা কেসটা হাতে নিয়েছে ঠিকই, কিন্তু যার সমস্যা সে নিজেই তো সাহায্য করতে চাইছে না। এটা আবার কেমন কেস বলো তো? তোমার দাদাকেই বেছে বেছে এই কেসটা হাতে নিতে হলো। আসলে সামন্তই নিয়ে এসেছিলেন। আর তাছাড়া দেবাশিসবাবুর ব্যাপারটা অনিরুদ্ধদা অনেক দিন ধরে দেখছে, কিন্তু কিছুই করতে পারছিল না। পুলিশে পাহারা রাখার পরেও অপরাধী কি করে বাড়িতে ঢুকলো এটাও বোঝা যাচ্ছে না। বৌদিমণি আর দাঁড়ালো না, নিজের কাজে চলে গেল। অনিরুদ্ধদা ফিরে এলো প্রায় সন্ধ্যের দিকে। ফিরে এসেই হাত মুখ ধুয়ে বসার ঘরে আমায় ডেকে নিল। বেশ কিছুক্ষণ ধরে অনিরুদ্ধদা নিজের চেয়ারে বসে রয়েছে, আমিও কিছু বলছি না। একটু পরে অনিরুদ্ধদা কি যেন লিখতে লিখতে বলল, প্রায় 4 বছর আগে ভদ্রলোক চাকরি ছেড়ে এখানে শিফট হয়ে যায়, কিন্তু এই 6 বছরের মধ্যে তার অ্যাপার্টমেন্টের সকলে তাকে খুব ভালোভাবে দেখতে পায়নি। তিনি যখন বাইরে বেরোতেন তখনই শুধুমাত্র একতলার বিকাশবাবুর ওই দুটো ছেলেকে পড়াতেন। কিন্তু এত লুকোচুরি কেন? ভদ্রলোকের আসল বাড়ি ছিল কৃষ্ণনগরের কাছে। এখানে তিনি কলেজে পড়াবার জন্য এসেছিলেন, কিন্তু তার কৃষ্ণনগরের বাড়ি ছেড়ে তিনি এত দূরে এখানে এসে থাকতে শুরু করলেন কেন? ভদ্রলোক একাই থাকেন, এমনকি কাজের লোক যে প্রথম কয়েক মাস ছিল তাকেও পরে ছাড়িয়ে দিয়েছিলেন। অর্থাৎ তিনি কাউকে বিশ্বাস করতে পারতেন না। কিন্তু কেন? আমার মনে হয় তুমি যেটা বলছিলে সেটাই। ভদ্রলোকের সঙ্গে নিশ্চয়ই কারোর এমন কোনো ঘটনা ঘটেছিল যার জন্য তাকে এখানে এসে লুকিয়ে থাকতে হয়েছিল। হয়তো এমন হতে পারে যে এতদিন পরে, অর্থাৎ মাস 4 আগেও সেই লোকটি দেবাশিসবাবুকে খুঁজে পায়, আর তারপরেই সে তার ওপর আক্রমণ করার চেষ্টা চালাতে থাকে। পুলিশের পাহারা রাখার পরেও নিশ্চয়ই কোনোভাবে সে খাবারের মধ্যে বিষ মিশিয়েছিল। এখানে প্রথম প্রশ্ন হলো, যদি আততায়ীর দেবাশিস বাবুর ওপরে কোনো রাগ থেকে থাকে, তাহলে দেবাশিস বাবুরও আততায়ীর ওপরে রাগ থাকাটাই স্বাভাবিক। কিন্তু তবুও তিনি তাকে কেন আড়াল করতে চাইছেন? সেটা কি? তুমি কোথায় গিয়েছিলে? মিস্টার সামন্তের সাথে আমি গিয়েছিলাম দেবাশিস বাবুর যে কলেজে পড়াতেন সেই কলেজে। সেখানে দেবাশিস বাবুর সময়ের 2-1জনকে পাওয়া গেল। তাদের সাথে কথাবার্তা বলে দেবাশিস বাবুর ব্যাপারে কিছু কথা জানা গেল। কিন্তু তুই বিশ্বাস করবি না ভাস্কর, দেবাশিস বাবুর ব্যাপারে কেউ কোনো খারাপ কথা বলেনি। সকলের মতে দেবাশিস বাবু অত্যন্ত ভালো মানুষ। শুধু তাই নয়, তিনি শান্ত প্রকৃতির এবং সকলকে সাহায্য করতে এগিয়ে যান। কলেজে তার এমন অনেক স্টুডেন্ট রয়েছে যাদেরকে আর্থিকভাবে সাহায্য করেছেন, এবং যেমনটা তিনি বিকাশবাবুর 2জন ছেলের সাথেও করছেন। কিন্তু অনিরুদ্ধদা এমন একজন মানুষের শত্রু হলো কি করে তাহলে? ভাস্কর, এই দুনিয়াটা তুই যেমন ভাবিস তেমন নয়। এখানে ভালো মানুষের শত্রু বেশি। অনিরুদ্ধদা আরও কিছু বলতে যাচ্ছিল, তার আগেই টেলিফোনটা বেজে উঠল। অনিরুদ্ধদা একটু বিরক্ত হয়ে উঠে গিয়ে টেলিফোনটা ধরলেন। অপর প্রান্ত থেকে কে কথা বলল তা বোঝা গেল না। অনিরুদ্ধদার কথা এখানে যতটা বোঝা গেল তা হলো, তুমি নিশ্চিত? তুমি যদি নিশ্চিত হও তাহলে ব্যাপারটা নজরে রাখো। আমার মনে হয় না এত তাড়াতাড়ি সে কিছু করবার চেষ্টা করবে, কিন্তু নজর রাখতেই হবে। এক মুহূর্ত দেবাশিস বাবুকে চোখের আড়াল করবে না, আর চেষ্টা করবে যেন সে বুঝতে না পারে দেবাশিস বাবুর আশেপাশে সাদা পোশাকের পুলিশি পাহারা রয়েছে।
প্রয়োজন হলে তোমরা অন্য দিকের কাছে দাঁড়াও, বুঝেছো? আরও কিছুক্ষণ কথা বলে অনিরুদ্ধদার সামনে চেয়ারে এসে বসতে আমি বললাম, কি বলল দেবাশিস বাবুর পাহারাদার? যারা পাহারায় রয়েছে তারা সন্দেহ করছে একটি লোক হাসপাতালের মধ্যে ঢুকে দেবাশিস বাবুর ওপরে নজর রাখার চেষ্টা করছে। তারা নিশ্চিত নয়, তবে আমি বলেছি ছোটখাটো কোনো ব্যাপারও কোনোভাবে এড়িয়ে যাওয়া চলবে না। দেবাশিস বাবুর সত্যি বড় বিপদ রয়েছে। তিনি কেমন আছেন? আগের থেকে ভালো নিশ্চয়ই? বিষ খুব একটা বেশি প্রভাব ফেলতে পারেননি। ভদ্রলোক নিজেই ব্যাপারটা অনুমান করতে পেরে তাড়াতাড়ি পুলিশে খবর দিয়েছিলেন। আর মিস্টার সামন্ত এবং আমরা যেহেতু তার বাড়ির পাহারার ব্যবস্থায় রেখেছিলাম, তাই তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একবার ভেবে দেখ, যদি ব্যাপারটা রাতের ঘুমের মধ্যে হতো তাহলে কত বড় বিপদ হয়ে যেতে পারত। ডাক্তার বলেছে আর যদি ঘন্টা দুয়েক দেরি হতো তাহলে হয়তো তাকে বাঁচানো যেত না। বিষটা কি আর কোথা থেকে এসেছিল সেই ব্যাপারে কিছু বলেছে? খাবারে বিষ পাওয়া গেছিল, কিন্তু খাবারে নাকি বিষ মেশানো হয়নি। আমার যতদূর মনে হয় মেশানো হয়েছিল চামচে। চামচে বিষ? এটা তো নতুন শুনলাম। হ্যাঁ ভাস্কর, খুনি দেবাশিস বাবুর ফ্ল্যাটে ঢোকেনি। ঢুকলেই বুঝতে পারবে তার বাড়িতে ঘরে ঢোকার পরে এক পাশে রয়েছে বেসিন, ওখানেই তিনি হয়তো বাসনপত্র সমস্ত কিছু রাখেন। তার পাশে একটা লম্বা তাক রয়েছে। আসলে ভদ্রলোক ওটা পরে বানিয়েছিলেন। তার দুটো ঘর থাকলেও একটা ঘর তিনি রান্না বান্না, খাওয়া দাওয়া সমস্ত কিছুর জন্য ব্যবহার করতেন, আর একটা ঘর ব্যবহার করতেন পড়াশোনার জন্য। তাই এই অবস্থায় ওই সুযোগটাই বোধহয় অপরাধী নিয়েছিল। কোনো এক ফাঁকে ঘরের চাবি জোগাড় করে ভেতরে ঢুকে চামচগুলোয় বিষ মাখিয়ে দিয়েছিল। আসলে ভদ্রলোক চামচ ছাড়া খেতে পারতেন না, আর তার একটা অদ্ভুত সমস্যা ছিল, মাঝে মাঝে তার হাত কাঁপত। এটা নার্ভের সমস্যা যদিও, তাই তিনি চামচে করেই খেতেন, না হলে আরও সমস্যা দেখা দিত। এটা তো ডাক্তারের সঙ্গে কথা বলে আমি জানতে পেরেছি। স্টিলের চামচ হাতে ধরে রাখলে তার এই সমস্যাটা একটু কম হতো। এই ব্যাপারটা অপরাধী জানতে পেরেছিল কোনোভাবে, আর তার সুযোগটাই সে নিয়েছিল। আমি ভদ্রলোকের ফ্ল্যাট থেকে তার সমস্ত চামচগুলো নিয়ে সেগুলো ফরেন্সিকের জন্য পাঠিয়ে দিয়েছি। যদি সেগুলোর মধ্যেও বিষ পাওয়া যায় তাহলে আমার সম্ভাবনাটা সঠিক হয়ে যাবে। আমি অবাক হয়ে গেছি। আমি অনিরুদ্ধদার দিকে একভাবে তাকিয়েছিলাম। অপরাধী এত পরিষ্কার মাথার কাজ করেছে। খাবারে বিষ মেশালে যদি খাবারটা তিনি না খান, তাই চামচে বিষ মাখিয়েছে। কিন্তু সে ঘরে ঢুকলো কি করে? অনিরুদ্ধদা বোধহয় আমার কথাটা বুঝতে পারছিলেন, তাই বলল, এটা খুব একটা কঠিন ব্যাপার নয়। এখন তালা খোলার জন্য অনেক ধরনের অদ্ভুত যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে, আর খুব পাকা হাতের কাজ হলে সামান্য একটা তামার কিংবা ক্লিপ দিয়ে ঘরের তালা খুলে দিতে পারবে। কিন্তু সেক্ষেত্রে অপরাধীকে বেশ প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। বিশেষত চোর কিংবা গুন্ডা ধরনের লোক এই সমস্ত কাজ করতে পারে। তার মানে তুমি মনে করছো দেবাশিস বাবুর ওপরে যে আক্রমণ করেছে সে কোনো চোর বদমাইশ? কিন্তু তিনি তো এত ভালো মানুষ, সারা জীবন শিক্ষকতা করেছেন, এখনো সে সব নিয়েই রয়েছেন। তাহলে তার সাথে একজন গুন্ডা বদমাইশের সম্পর্ক কি? জানি না ভাস্কর, সেটা সত্যি এখনো জানি না। তবে শুনেছি কলকাতায় কলেজে পড়াতে আসার আগে তিনি কৃষ্ণনগরে কোনো একটা কলেজে পড়াতেন, কিন্তু সেখানে কোনো একটা ঘটনা ঘটার পরে তিনি সেখান থেকে চলে এসেছিলেন। তাও সে আজ থেকে প্রায় বছর 10 আগের কথা। তিনি কলকাতার কলেজে পড়িয়েছেন 4 বছর, তার আগে ছিলেন কৃষ্ণনগরের কলেজে। কিন্তু এমন কি ঘটলো ভাস্কর, যার জন্য তাকে মাত্র 4 বছরের জন্য কৃষ্ণনগর থেকে কলকাতায় চলে আসতে হলো? অনিরুদ্ধদার কথা শুনে একটা নতুন সম্ভাবনা আমার মাথায় উকি দিল। বললাম, তাহলে 4 বছর আগে কৃষ্ণনগরের কলেজে যা হয়েছিল তার পেছনে কি এই সামন্ত রহস্যের চাবিকাঠি রয়েছে? মিস্টার সামন্তকে দিয়ে সেখানকার পুলিশের সাথে কথা বলে এই কৃষ্ণনগরের কলেজে আসলে কি হয়েছিল তার খবরটা খুঁজে বার করলেই হয়। ওভাবে হবে না। পুলিশ সবসময় কাজ করে তার নীতি অনুযায়ী, তাই সেক্ষেত্রে কিছু তথ্য অনেক সময় চাপা পড়ে যায়। শুধু কলেজ নয়, তার আশেপাশে এবং সেখানে দেবাশিস বাবুর আত্মীয় পরিজন যারা রয়েছে তাদের সাথে একবার কথা বলে দেখতে হবে।
আচ্ছা, দেবাশিস বাবু যে হাসপাতালে ভর্তি হয়েছেন, তার আত্মীয় পরিজন কেউ তাকে দেখতে আসেনি? অনিরুদ্ধদা হাসি মুখে আমার দিকে তাকালো, তারপর বলল, এতক্ষণ পর একটা ভালো কথা বললি। ব্যাপারটা বড়ই অদ্ভুত। যতই তাদের সঙ্গে কোনো সম্পর্ক না থাকুক, খবরটা কি তারা পায়নি? দেবাশিস বাবু যে তাদের খবর দেবেন না সে ব্যাপারে আমি নিশ্চিত, কিন্তু বড়ই রহস্যময় কেসটা, বুঝলি ভাস্কর। সেদিন সারা রাত আমার ঘুম এলো না। দেবাশিস বাবুর কেসটা নতুন মোড় নিয়েছে। কৃষ্ণনগরের সেই কলেজে ঘটে যাওয়া একটা ঘটনা, দেবাশিস বাবুর সঙ্গে তার পরিবারের কোনো যোগাযোগ না থাকা, অপরাধীর ব্যাপারে দেবাশিস বাবুর এত লুকোচুরি, সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত চিন্তা আমার মাথায় আসছিল। তাহলে কি অপরাধীকে দেবাশিস বাবু খুব ভালোভাবে চেনেন? আর অপরাধীর সঙ্গে কি কৃষ্ণনগর কলেজের কোনো ঘটনা জড়িয়ে রয়েছে? রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। দেবাশিস বাবুকে আমি এর আগে কখনোই দেখিনি, কিন্তু স্বপ্নে দেখলাম একটি প্রায় বছর 50-এর ওপরের ভদ্রলোক বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছেন। তার গায়ের সাদা কাপড় চাপানো, দুটো চোখ বন্ধ, তার নিঃশ্বাসও পড়ছে না। দেখে বোঝা যাচ্ছে ভদ্রলোক মৃত। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে একটা কালো পোশাক পরা কে যেন এসে দাঁড়ালো ভদ্রলোকের ঠিক মাথার কাছে। তার দুটো চোখ অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে তার মুখটা। অদ্ভুতভাবে সে হাসছে, আর হাসতে হাসতে বলছে, মনে পড়ে স্যার, মনে পড়ে সেই কৃষ্ণনগর কলেজের কথা? মনে পড়ছে না? লোকটা কিন্তু এতটুকুতেই শান্ত হয়ে রইল না। এরপরে তার কোমরের কাছ থেকে গোজা একটা ধারালো ছড়ি বেরিয়ে এলো। সে হাসতে হাসতে হাতটা নামিয়ে আনলো শুয়ে থাকা ভদ্রলোকের গলার কাছে। তারপর ছুরিটা তার গলায় বসিয়ে একটা হ্যাচকা টান দিতে রক্ত ছিটকে বেরিয়ে এলো বাইরে। সঙ্গে সঙ্গে আমি বিছানা ছেড়ে ধরফর করে উঠে বসলাম। দেখলাম জানালা দিয়ে সকালের আলো এসে ঢুকছে। ঠিক তখনই বাইরের দরজার কাছে টোকা পড়ল। অনিরুদ্ধদা বাইরে থেকে বলল, ভাস্কর, আমায় একটু কৃষ্ণনগর যেতে হচ্ছে। আশা করছি আজকের মধ্যে ফিরে আসবো। তোকে নিয়ে যেতে পারছি না, একটা বিশেষ কারণে তোকে এখানে থাকতে হবে। বাড়ির ওপর নজর রাখতে হবে। আমার একটা সন্দেহ হচ্ছে। অনিরুদ্ধদার কথা বলতে আমি ঘুম চোখে দরজা খুলে বললাম, এখানে থাকতে হবে মানেটা কি? আমি এখানে থেকে কি করব? অপরাধী আমাদের খুঁজে পেয়েছে। আমরা যে গোটা কেসটা তদন্ত করছি সেটা সে জানে। আমাদের বাড়ির ওপরে নিশ্চয়ই নজর রাখবে। বুঝতেই পারছিস, তোর বৌদিমণি একা থাকবে, তাই তোকে না রেখে আমি যেতে পারছি না। তাছাড়া আমার সঙ্গে ওখানে মিস্টার সামন্ত থাকবেন, ওখানকার পুলিশ থাকবে। ওটা নিয়ে তোর চিন্তা করতে হবে না। তোর এখানে থাকাটা বেশি প্রয়োজন। অনিরুদ্ধদার কথায় আমি একটু মন ক্ষুণ্ণ হলেও আপত্তি করলাম না। তার কথাটা ঠিক। এর আগেও অনেকবার এমন হয়েছে। অদ্ভুত কোনো কেস হাতে নেওয়ার সময় অপরাধীরা বাড়ির ওপর হামলা করেছে, এমনকি নজরও রেখেছিল। একবার তো একজন অপরাধী আমায় একেবারে। অনিরুদ্ধদা বেরিয়ে পড়ল। গোটা দিন আমি একাই বাড়িতে রইলাম। দুপুরের দিকে একটা টেলিফোন এলো। ফোন ধরতেই অপর প্রান্ত থেকে কেউ কোনো কথা বলল না। আমি কৌতূহল বশতই ফোন তুলে বললাম, কে বলছেন? অপর প্রান্ত থেকে একবার গলা খাকড়ানোর শব্দ ভেসে এলো। তারপর কেউ যেন গম্ভীর রক্ত জল করা গলায় বলল, বারণ করে দিন অনিরুদ্ধবাবুকে, বারণ করে দিন, নইলে যা খুশি একটা হয়ে যেতে পারে। কলকাতা থেকে কৃষ্ণনগর এত দূরে যাওয়ার মতন ঝুঁকি কেন নিলেন বলুন তো? কে বলছেন আপনি? আর আপনি কেন এসব করছেন? দেবাশিস বাবুই বা আপনার কি ক্ষতি করেছে? আমি স্থির বুঝতে পারছি আপনি সেই লোক যে দেবাশিস বাবুর ঘরে। একদম চুপ! ওই লোকটার ব্যাপারে আমি একটাও কথা বলতে চাই না। ওর জন্য আমার গোটা জীবনটা ছাড়খাড় হয়ে গেছে, সমস্ত কিছু শেষ হয়ে গেছে। ওকে আমি মারবই, আপনারা যতই ওকে পাহারা দিন না কেন। একদিন না একদিন তো ওকে আমি ফাঁকা পাবই। কথাগুলো শুনে অবাক হয়ে গেলাম। তাড়াতাড়ি হ্যালো হ্যালো বলতে যেতেই বুঝতে পারলাম অপর প্রান্ত থেকে ফোনটা কেটে গেছে। অনিরুদ্ধদা বাড়িতে ফিরে না আসা পর্যন্ত চিন্তাতেই রইলাম। কাজের লোক রামলাল সন্ধ্যার দিকে বাড়ির বাইরে কাকে যেন দেখে চিৎকার করে বলে উঠল, দাদা বাবু, ওই দেখো বাড়ি বাইরে কে যেন একটা এদিকে আসছে। বৌদিমণি বেশ ভয় পেল। আমি তাড়াতাড়ি ব্যালকনির কাছে গিয়ে দেখি
সন্ধে নামতে শুরু করেছে, কিন্তু কেউ এ বাড়ির দিকে তাকাচ্ছে না। রামলাল ভয় পাওয়া গলায় বলল, আরে আমি যাচ্ছিলাম নিচের দিকে, হঠাৎ দেখি দরজার কাছে কেউ একটা দাঁড়িয়ে আছে, এদিকে দেখছে। আমার চোখে চোখ পড়তেই লোকটা এসে উঠলো। এত দূর থেকে আমি স্পষ্ট দেখলাম দাদা বাবু, মাথা ভরা চুল, গায়ে একটা পোশাক, তাও এলোমেলো, আবার দাঁড়িয়ে রয়েছে। আমি ব্যালকনির কাছে দাঁড়িয়ে রইলাম। বৌদিমণি আর বাইরের দিকে এলো না। প্রায় রাত্রির দিকে অনিরুদ্ধদা ফিরতে বৌদিমণি রাগে ফেটে পড়ল। কি ব্যাপারটা কি তোমার? এই অদ্ভুত লোকদের কেস নিয়ে যদি আমাদের কিছু একটা হয়ে যায়? সন্ধ্যাবেলা বাড়ির সামনে কেউ একটা দাঁড়িয়ে ছিল, জানো তুমি? আমি চুপ করে থাকতে পারলাম না। বললাম, শুধু তাই নয়, অনিরুদ্ধদাকে একজন টেলিফোন করেছিল। তোমার কৃষ্ণনগর যাওয়ার খবরটা সে জানে, আর তোমায় সাবধান করে দিতে বলেছে দেবাশিস বাবুকে সে যতদিন পরেই হোক না কেন খুন করবেই। দেবাশিস বাবু তার জীবন শেষ করে দিয়েছে। আমি ভেবেছিলাম অনিরুদ্ধদার সমস্ত ব্যাপারটা শুনে হয়তো একটু চিন্তিত হবে, কিন্তু তেমন কিছুই হলো না। উল্টো সে হো হো করে হাসতে হাসতে বলল, আমরাই বোকার মতো কাজ করছিলাম, বুঝলি ভাস্কর। আগেই যদি আমি কৃষ্ণনগরের ব্যাপারটা খুঁজে বার করে সেখানে যেতাম, তাহলে আমাদের আর এত খাটতে হতো না। অপরাধী কে সেটা আমি বুঝতে পেরেছি। আচ্ছা, আমার বড্ড খিদে পেয়েছে, খেতে দাও তো দেখি একটুখানি। আমি জানি বৌদিমণির রাগ বেশিক্ষণ থাকে না, বিশেষ করে যখন অনিরুদ্ধদা কেসের ব্যাপারে তার সঙ্গে আলোচনা করে, তখন আর ওই রাগ টাগ থাকে না। আর বৌদিমণি এতটা সাহস দেয় বলেই তো অনিরুদ্ধদা নিশ্চিন্তে কেসগুলো সলভ করতে পারে। সে যাই হোক, কোনো রকমে খাওয়া দাওয়া সেরেই অনিরুদ্ধদা নিজের ঘরে বসলো। বৌদিমণি চা বানিয়ে নিয়ে ঘরে এসে বসলো। টেবিলে চায়ের কাপ রাখা। আমরা তিনজন তিনটে চেয়ারে বসেছি। চায়ে একটা লম্বা চুমুক দিয়ে অনিরুদ্ধদা বলল, প্রথম থেকেই বলি, কৃষ্ণনগরে গিয়ে জানতে পারলাম সেই কলেজে দেবাশিস বাবু সত্যি প্রায় অনেক বছর শিক্ষকতা করেছেন। কিন্তু বছর চারেক আগে, অর্থাৎ তার রিটায়ারমেন্টের বছর চারেক আগে, তিনি সেখান থেকে কলকাতায় চলে এলেন। সেখানে তার যেমন নাম ছিল তেমন প্রতিপত্তি ছিল। শুধু ছাত্রছাত্রীরা নয়, এমনকি শিক্ষকেরা তাকে বেশ ভালোবাসত। আর সেটা হবে নাই বা কেন? ভদ্রলোক পড়াশোনায় যেমন পণ্ডিত ছিল তেমন ছিল তার ব্যবহার। কিন্তু এই সমস্ত কিছু থাকা সত্ত্বেও একটা ভুল ভদ্রলোক করে ফেললেন। সেই সময় ভদ্রলোকের কাছে কিংবা বাকিদের কাছে ভুলটা অতি সাধারণ হলে পরবর্তীতে দেবাশিসবাবু বুঝতে পেরেছিলেন ভুলটা বড্ড মারাত্মক হয়ে গেছে। আর তাই তিনি সমস্ত কিছু ছেড়ে কৃষ্ণনগর থেকে কলকাতায় চলে এসেছিলেন। কি ভুল অনিরুদ্ধদা? কলেজের দ্বিতীয় বর্ষের একটি ছাত্র ছিল, তার নাম সমরেশ হালদার। সে ছিল একরোখা, তেমন ছিল উচ্ছৃঙ্খল, পড়াশোনাও তেমন কিছুতেই করতো না। কোনোভাবে এর ওর দেখে কিংবা কলেজের ইউনিয়নের দাদাগিরি ফলিয়ে পাশ করে যেত। কিন্তু দ্বিতীয় বর্ষে এসে দেবাশিস বাবুর নজর পড়ে তার ওপরে। তিনি মনে মনে ঠিক করেন যতদিন পর্যন্ত ছেলেটি সঠিক পথে এসে পড়াশোনা করবে না, ততদিন তিনি তাকে কোনো রকম সাহায্য করবেন না, পরে তার ব্যবস্থা করবেন। সমরেশ হালদার ভেবেছিল দ্বিতীয় বর্ষেও সেই একই রকমভাবে পাশ করে যাবে। কিন্তু আগেই বলেছি, দেবাশিস বাবুর জনপ্রিয়তা যেমন শিক্ষকদের মধ্যে ছিল তেমন ছিল ছাত্রদের মধ্যে। ইউনিয়নের অনেকেই তার কথা শুনত। তাই দ্বিতীয় বর্ষের পরীক্ষার পরে ইউনিয়নের কোনো সাহায্য সমরেশ হালদার পেল না। এমনকি শিক্ষকেরাও তাকে একটু আদ্রু নাম্বারও কোনো মতে কনসিডার করল না। আর তাতেই সে ফেল করে গেল। তারপরেই তো আসল ঘটনা শুরু। কৃষ্ণনগরে দেবাশিস বাবু থাকতেন একটি মেয়ের সাথে। সেই মেয়েটি ছিল তার বোনের মেয়ে। দেবাশিস বাবুর বোন এবং তার স্বামী একটা দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তারপর থেকেই সেই মেয়েটি প্রায় বছর 10 বয়স থেকে দেবাশিস বাবুর কাছেই থাকতেন। এবার সমস্যাটা হলো সমরেশকে নিয়ে। সে ফেল করতেই তার বাড়ির লোকেরা তার সঙ্গে খারাপ ব্যবহার করলো। আসলে সমরেশ ছিল মধ্যবিত্ত পরিবারের ছেলে। তার পিছনে এত টাকা খরচ করে তাকে পড়াশোনা করানো সমস্তটাই বৃথা হয়ে যাচ্ছে ভেবে তার বাবা এবং মা তার সঙ্গে দুর্ব্যবহার করলো। শুধু তাই নয়, তারা দেবাশিস বাবুর সঙ্গে দেখা করতেও চাইল।
কারণ সমরেশ বলেছিল দেবাশিস বাবু এই সব কিছুর পেছনে রয়েছে। আসল সমস্যা হলো দেবাশিস বাবু। এই দুজনের সঙ্গে কথা বলার সময় বেশ রেগে উঠলেন, কারণ সমরেশ হালদারের বাবার সঙ্গে রাজনৈতিক দলের বেশ দহরম মহরম ছিল। সেই ক্ষমতা তিনি কাজে লাগিয়ে দেবাশিস বাবুকে ভয় দেখাতে চেয়েছিলেন। তাতেই দেবাশিস বাবু উত্তেজিত হয়ে অনেক কথা শুনিয়ে দেন। কলেজের অনেক শিক্ষকদের সামনে এভাবে অপমানিত হয়ে সমরেশ হালদারের বাবা ওই ব্যাপারটা ওখানেই ছেড়ে দেয় না। তারপরে তককে তককে থাকে কিভাবে এর প্রতিশোধ নেওয়া যায়। আর সেই সমস্ত করতে গিয়ে একটা অদ্ভুত দুর্ঘটনা ঘটে যায়। সেদিন কলেজে সকলের সামনে সমরেশের বাবা যেমন দেবাশিস বাবুকে শাসিয়েছিলেন, তেমনি দেবাশিস বাবু শাসিয়েছিলেন তার ক্ষমতাও কম নয়, তিনি ওদের দেখে নেবেন, এই ধরনের কথাবার্তা দিয়ে। এর মাত্র 3 দিনের মাথায় বাড়িতে গ্যাসে আগুন লেগে সমরেশের বাবা মা দুজনেই মারা যায়। কিন্তু সমরেশের মাথায় যেন কিভাবে গেঁথে গিয়েছিল গোটা ব্যাপারটা আসলে করেছে দেবাশিস বাবু। সে প্রতিশোধ নেওয়ার কথা ভাবতে থাকে। সত্যি বলতে দেবাশিস বাবু এত কিছু চাননি, তিনি রাজনৈতিক মনোভাবের ছিলেনই না। তার মতে সমস্ত রাজনৈতিক দলই আসলে খারাপ, যুবকদের ভবিষ্যৎ অন্ধকার করে দেয়। তিনি ওই কথাটার জন্যই একমাত্র সমরেশের বাবার বিরোধিতা করেছিলেন। পরে তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন, কিন্তু ততদিনে অনেকটা দেরি হয়ে গেছে। তিনি সমরেশকে ডেকে পাঠান এবং তার কাছে ক্ষমা চান। তিনি বলেন সমরেশ যদি আবার নতুন করে ভালোভাবে পড়াশোনা শুরু করে তাহলে তিনি তাকে সব রকম সাহায্য করবেন। কিন্তু এটাই ছিল দেবাশিস বাবুর সবচেয়ে বড় ভুল। আমি আর বৌদিমণি চুপ করে শুনে যাচ্ছিলাম অনিরুদ্ধতার কথাগুলো। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, যেন মনে হচ্ছিল সত্যিই কোনো সিনেমার গল্প শুনছি। আর মনে মনে এটাও ভেবে রেখেছিলাম এই গোটা কেসের ব্যাপার আমি অবশ্যই লিখে রাখব। তারপরে এলো সেই ঝড় বৃষ্টির রাত। দেবাশিস বাবু তার বাড়িতে সমরেশ এবং অনেক ছেলেকে সন্ধ্যের পরে পড়াতেন। বলাই বাহুল্য তিনি বিনামূল্যে পড়াতেন। কিন্তু একদিন পড়াতে পড়াতে সমরেশ ঘর থেকে বেরিয়ে যায় কোনো একটা কারণে। অনেকক্ষণ পরেও সে ফিরছে না দেখে দেবাশিস বাবু একটু চিন্তিত হয়। ঠিক তখনই পাশের ঘর থেকে সেই মেয়েটির চিৎকার শোনা যায়। দেবাশিস বাবু এবং বাকিরা সেখানে গিয়ে দেখে রক্তাক্ত ছুরি হাতে দাঁড়িয়ে রয়েছে সমরেশ। তার মুখে অদ্ভুত এক হাসি। মেয়েটি বিছানায় শুয়ে ছটফট করছে, তার গলার নলিটা কাটা, রক্তে ভেসে যাচ্ছে গোটা বিছানা। দেবাশিস বাবু সেটা সহ্য করতে পারেননি এবং জ্ঞান হারিয়েছিলেন। বাকি ছেলেরাই সমরেশকে কোনো রকমে ধরে আটকে রেখেছিল। তারপর পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। বিচারে সমরেশের 10 বছরের সাজা হয়। অবশ্যই দেবাশিস বাবু সমরেশের শাস্তি কমানোর জন্য আবেদন করেছিলেন, আর সেই কারণেই তার শাস্তিটা ফাঁসি পর্যন্ত যায়নি। তিনি বুঝতে পেরেছিলেন যা হয়েছে গোটা ব্যাপারটা একটা ভুল বোঝাবুঝির জন্যই হয়েছে। সমরেশের মনে যে প্রতিশোধ স্পৃহা জন্ম নিয়েছে তা কাটিয়ে ফেলার দরকার। কিন্তু দেবাশিস বাবু সেবারও ভুল করলেন। আগেই বলেছি ভাস্কর, দুনিয়াতে ভালো মানুষের শত্রুর অভাব হয় না। দেবাশিস বাবু যদি নিজের দিকটা ভেবে ওই মেয়েটির খুনের শাস্তি হিসেবে সমরেশের ফাঁসি দাবি করতেন তাহলে অতগুলো প্রত্যক্ষ সাক্ষীর ভিত্তিতে তার ফাঁসি হতোই। কিন্তু তিনি ক্ষমা করতে চেয়েছিলেন সমরেশকে, আর সেই কারণেই আজ এতদিন পরে বাকিটা আমি বুঝতে পেরেছি। 10 বছর পরে যখন সমরেশ জেল থেকে বেরোয় তারপরেই সে খুঁজতে খুঁজতে কলকাতা চলে আসে। আর এই কারণেই দেবাশিস বাবু আর সেখানে ফিরে যাননি। তিনি কখনোই সমরেশের মুখোমুখি হতে চাননি। এখানেও যে কবার তিনি এসেছিলেন সে কবারই তিনি হয়তো অপেক্ষা করেছেন সমরেশ সব কিছু ভুলে যাবে, কিন্তু সেটা হয়নি। আর তাই তার ঘরের চামচে বিষ মিশিয়ে দিয়ে গিয়েছিল সমরেশ। ফরেন্সিক রিপোর্টের সমস্ত চামচ পাঠিয়ে দেওয়ার পর তাতে বিষের চিহ্ন পাওয়া গিয়েছে। কিন্তু সবটাই তো হলো, এবারই সমরেশ নামে ছেলেটিকে গ্রেপ্তার করবে কি করে? নতুন করে গ্রেপ্তার করার কিছু নেই সঞ্চারী, সে ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে গেছে। হাসপাতালের আশেপাশেই সে কয়েকদিন ধরে ঘুরছিল, কিন্তু সঠিকভাবে তার কোনো ছবি আমাদের হাতে না থাকায় তাকে গ্রেপ্তার করা যাচ্ছিল না। কিন্তু কৃষ্ণনগরে তার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে তার বেশ কিছু ছবি আমরা জোগাড় করতে পেরেছি। এমনকি সে যখন জেলে এসেছিল সেখান থেকেও তার একটা ছবি জোগাড় করা গেছে, আর তারই ভিত্তিতে আজ বিকেলেই তাকে ধরা হয়েছে।
আমি বিকেলেই কলকাতায় এসেছি, ওই সমস্ত কাজ মেটাতেই এত দেরি হয়ে গেল। সমরেশ সব স্বীকার করেছে? করেছে, শুধু তাই নয়, সে ভীষণ ভেঙে পড়েছে। তবে দেবাশিস বাবু কিন্তু বড় অদ্ভুত মানুষ। তিনি খবরটা পেয়ে সমরেশকে ছেড়ে দিতে বলেছেন। এমনকি হাসপাতাল থেকে যখন সমরেশকে গ্রেপ্তার করা হয় তখন তাকে দেবাশিস বাবুর কাছে নিয়ে যাওয়া হয়েছিল। দেবাশিস বাবু তাকে বারবার ছেড়ে দিতে বলেছেন। তিনি বলেছেন সমরেশ যা করেছে তার জন্য দায়ী দেবাশিস বাবু নিজে। বড় অদ্ভুত, এই মানুষটা বড় অদ্ভুত, বুঝলি ভাস্কর। আর বিশ্বাস করবি না, সমরেশ দেবাশিস বাবুর মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকতে থাকতে অঝরে কেঁদে ফেলেছিল। তার গোপ দাড়ির জঙ্গলে ভরা মুখে ওভাবে কান্নাটা বড় অদ্ভুত লাগছিল। সত্যি কথা গো, আজকালকার দিনে দেবাশিস বাবুর মতো মানুষ পাওয়া খুবই দুষ্কর। সত্যি অবিশ্বাস্য। এত কিছু সহ্য করার পরেও সমরেশকে ক্ষমা করে দিতে চাইছেন। তিনি সমরেশকে ছেড়ে দিতে বলেছেন। সমরেশ বদলে যাবে, তার খানিকটা সময় লাগবে, এটাই নাকি দেবাশিস বাবুর ধারণা। কিন্তু কি আর করা যাবে বল, পুলিশ তো তা মনে করে না। পুলিশ তাই দেবাশিস বাবুকে খুন করার চেষ্টার অপরাধে তাকে আবার জেলে ঢোকাবে। তবে আমার কেন জানি না মনে হচ্ছে দেবাশিস বাবু আবার তাকে জেল থেকে বাইরে বের করে আনার চেষ্টা করবে। আমি যখন উচ্চ মাধ্যমিকে পড়তাম অনিরুদ্ধদা, তখন আমাদের একজন শিক্ষক ছিল, ঠিক দেবাশিস বাবুর মতোই। যতই অন্যায় আমরা করি না কেন, তিনি কখনোই আমাদের বকতেন না, গায়ে হাত তুলতেন না, শুধু ভালোভাবে বুঝিয়ে দিতেন। আর আরেকটা অদ্ভুত কাজ করতেন, তিনি মাথায় হাত রেখে এক দৃষ্টি তাকিয়ে থাকতেন আমাদের দিকে। বিশ্বাস করো, তখন তার দিকে মাথা তুলে তাকানোর মতো শক্তি আমাদের থাকতো না। চা শেষ হয়ে গিয়েছিল। অনিরুদ্ধদা উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালো, তারপর বাইরের দিকে তাকিয়ে যেন স্বগতোক্তির মতো বলল, আজকাল সবকিছুতেই বড় পছন্দ ধরেছে ভাস্কর, সবকিছুই খারাপ হয়ে গেছে। তাই এমন একটা দুনিয়াতে দেবাশিস বাবুর মতো ভদ্রলোকের। অনিরুদ্ধদা কথা শেষ করলো না। তবে আমি কেন জানি না বুঝতে পারলাম অনিরুদ্ধদা কি বলতে চাইছিল। সত্যি আজকের দুনিয়া দেবাশিস বাবুর মতো লোকেদের জন্য নয়। এই দুনিয়াতে যত খারাপ হওয়া যাবে তত শত্রু কম, ভালো মানুষের শত্রু বোধ হয় একটু বেশি। বৌদিমণি উঠে রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, আরে বাবা, সারাদিন বাইরে ছিলে, এবার একটু বিশ্রাম করো। সারাদিন এই অদ্ভুত কেসটা নিয়ে বাইরে। আচ্ছা, এই দেবাশিস বাবুর সঙ্গে একবার দেখা করা যায় না? ভদ্রলোককে একদিন বাড়িতে ডেকে পাঠাও না। আমি অবাক হয়ে বৌদিমণির দিকে তাকালাম। অনিরুদ্ধদা হাসি মুখে তাকিয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানাল। সঙ্গে সঙ্গে মনে হলো, ভালো মানুষের কদর বোধ হয় এখনো খুব একটা শেষ হয়ে যায়নি, এখানে ওখানে একটু একটু থেকেই যাবে শেষ পর্যন্ত। তবে একটা সিদ্ধান্ত নিলাম, এই কেসের ব্যাপারে আমি কখনোই কিছু লিখব না।